সালাউদ্দিন সাহেব যদি জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমানের উপদেষ্টা থাকতেন, তাহলে উনি কানে কানে গিয়ে বলতেন যে সংবিধানে এইভাবে স্বাধীনতা ঘোষণা দেওয়ার সুযোগ নাই। আপনি একজন মেজর, আপনি কি করে এটার ঘোষণা দেন? সংবিধান তো সে পারমিট করে না। এই ঘোষণা দিতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তিনি দিলে দিবে, না দিলে দেশে স্বাধীনতা দরকার নাই। জনাব সালাউদ্দিন সাহেব, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বিএনপির মুখপাত্র, উনি অলিখিত মহাসচিব, যেটা সবার কাছে শোনা যায়। প্রধানমন্ত্রীর অবর্তমানে কিছু দায়িত্ব পালনকারী প্রধান, মানে আধা প্রধানমন্ত্রী, আর পার্লামেন্টের সংসদ নেতার পরিবর্তে, যদিও এই পার্লামেন্টের সংসদ উপনেতা ঘোষণা দেওয়া হয় নাই, তারপরেও তুমি দলের উপনেতা, কোন কোন নেতা থাকতেও সংসদ নেতা। আসলে এরকম যোগ্য লোকই আমরা খুঁজতেছিলাম। দীর্ঘ 54 বছর পরে আমরা এরকম একজন যোগ্য লোক পেয়েছি। এই জন্য আলহামদুলিল্লাহ বলছি যে এরকম যোগ্য লোকই আসলে দরকার। বাংলাদেশ এখন বর্তমানে একটা ক্রুশিয়াল মোমেন্টাম পার করছে। এইরকম সময়ে যোগ্য লোকের খুব কদর রয়েছে। আর জুলাই সনদেও কিন্তু, কিংবা সংস্কারে, ওখানেও একটা প্রস্তাব ছিল যে একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান না হওয়ার ব্যাপারে। কেন যে বিএনপি সেটা অপোজ করলো আমি জানি না, নোট অফ ডিসেন্ট দিল এটা জানি না। কারণ এই জায়গাটা তো বিএনপি খুব ভালো অবস্থানে বা ভালো যোগ্য লোক আছে। জনাব সালাউদ্দিন সাহেব উনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার জন্য যথেষ্ট। জনাব তারেক রহমান চাইলে দলের প্রধান থাকতেন, সালাউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হতেন। কারণ তারেক রহমান সাহেব কি নিজেকে এখনো প্রধানমন্ত্রী মনে করেন না, নাকি উনি নিতান্তই একজন ভদ্র মানুষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, ওনার রক্তে বাবা মার ভিতরে ভদ্রতা আছে, আদতে উনিও ভদ্র। সব মিলিয়ে তো আমার মনে হয় উনি দলের প্রধান থাকলেই ভালো হতেন। কারণ সংসদে আমরা বিগত দিনের আমরা যেটা প্র্যাকটিস দেখেছি, একটা হলো আইন আর একটা হলো প্র্যাকটিস, সংসদের রীতি আর একটা নীতি। তো বিগত দিনে দেখেছি যে সংসদ নেতা উপস্থিত থাকতে খুব একটা চোখে পড়ে নাই, আমার ইয়াতে আসে না মেমোরিতে, যে সংসদ নেতা উপস্থিত থাকতে তার পক্ষে কেউ বক্তব্য দেয়। এটা সাধারণত থাকে সংসদ উপনেতা, এবং কখন সেটা, যখন প্রধানমন্ত্রী বা সংসদ নেতা সংসদে অনুপস্থিত থাকেন। কিন্তু এবার একটা নতুন রীতি, সেখানে প্রধানমন্ত্রী এজেন্সে উনি উপস্থিত থাকতে ওনার পাশে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য আরো একটা যোগ্যতা আছে, উনি আইনমন্ত্রীও বটে অনেকটা। কারণ উনি যেসব বিষয়ে বক্তব্য রাখেন, যেগুলো আমরা বিগত দিনের পার্লামেন্টে আইনমন্ত্রীর বক্তব্যের মাঝখান থেকে যেগুলো পেতাম, সেই জবাবগুলোও তিনি দিচ্ছেন। তাহলে উনি প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পক্ষ হয়ে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন সংসদে এবং সংসদের বাইরে। এবং প্রথম দিন যেদিন শপথ নিলেন, সেদিনও আমরা দেখলাম যে তিনি ওখানে শপথ নেওয়ার আগেই ঘোষণা দিলেন যে আমরা একটি শপথ নেব সংসদ সদস্য হিসাবে, আর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে আমরা শপথ নিব না। সেই ঘোষণাও তিনিই দিলেন, তারপরে অন্য সদস্যরাও নিলেন না। ভালো। তো আমার কথা হলো যে এই লোক অনেক যোগ্য, এই যোগ্য লোককে পেয়েছে বিএনপি বহুদিন পরে, এবং তিনি তার যোগ্যতার প্রমাণ রেখে যাচ্ছেন। কিন্তু আমরা যেটা ভাবি বা জনগণ যেটা ভাবে, যে সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রীর সন্তান সেই হলো সবচেয়ে যোগ্য, তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন, তিনি মানুষের মনের কথা বলতে পারবেন। একটা কথা মনে রাখবেন, এখানে কাজী মনিরুজ্জামান ভাই, উনি যে কথা ওনার মুখ দিয়ে বলবেন, সেই কথা আমার মুখ দিয়ে বলাইলে সেই কথা কখনোই সেটা 100% কাভার হবে না। আর আমার কথাও ব্যারিস্টার সেফাতুল্লাহ ভাইকে দিয়ে বলাইলেও সেটা কাভার হয় না। তাহলে একজন মানুষ নিয়ে আপনি টকশো করতেন,
পার্লামেন্টেও ওই 2-4 জন লোক হলেই হয়ে যেত, সরকারও ক্যাবিনেটে 2-1 জন লোক হলে এরকম হয়ে যেত, তাহলে তো আর এই গণতন্ত্রের দরকার কি? এইভাবে যদি একই ব্যক্তির উপর এতগুলো দায়িত্ব দিয়ে তাকে দেওয়া হয়, মানুষের ভিতরে নানান ধরনের বিভ্রান্তি সৃষ্টি হওয়ার জন্য মানুষকে আপনি কি করে দোষ দিবেন? বলবেন এই লোকরা খালি সরকারের সমালোচনা করে, কিন্তু সেই সমালোচনার তো ইস্যু কি করে দিচ্ছে কে? প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখেন না? আমরা মাঠের ময়দানে জনসভায় নির্বাচনী প্রচারণায় তার বক্তব্য দেখি নেই। উনি যখন 25শে ডিসেম্বর বাংলাদেশে আসলেন, 300 ফিট রোডে উনি বক্তব্য দিলেন, ওনার বক্তব্য ছিল স্মরণকালের ইতিহাসে একটি শ্রেষ্ঠ বক্তব্য। যে বক্তব্যের ভিতরে ছিল না নিজের গুণগান, যে বক্তব্যে ছিল না তার মা সাবেক প্রধানমন্ত্রীর গুণগান, যে বক্তব্যে ছিল না তার বাবা সাবেক প্রেসিডেন্টের গুণগান, আগের 15 বছর আগের প্রধানমন্ত্রীর মুখে সবসময় তার জাতির পিতা, জাতির বাবা, জাতির আব্বার কথা শুনতে শুনতে রেডিও, টিভি, টেলিভিশন, পত্রিকা খবর শুনলে এগুলো মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। এই ধরনের বক্তব্য আমরা তারেক রহমানের মুখে শুনি নাই। এই জন্য প্রথম বক্তব্যটা ওনার অত্যন্ত প্রশংসনীয় ছিল। তা আজকে কেন সেই প্রধানমন্ত্রীকে আবার চুপ করে দেওয়া হচ্ছে? তাকে কেন কথা বলতে দেওয়া হচ্ছে না? কোথায় এটা রহস্য? এখন তো যে অনেকেই কথা বলছে যে জনাব তারেক রহমান যেমন বাংলাদেশে আসার আগে 29শে নভেম্বর বলেছিলেন যে লন্ডনে বসে যে দেশে ফেরাটা আমার উপরে নির্ভর করে না। এখন বাংলাদেশের সংসদেও আবার এই যে কথা বলছেন না, এটা কার উপর নির্ভর করে? এটাও কি তার উপর নির্ভর করেন না? নাকি কি, কোথায় এটার মানে সমস্যাটা? উনি তো যোগ্য লোক, কেন কথা বলতে কোথায় অসুবিধা? যাদেরকে দিয়ে কথা বলাচ্ছেন তাদেরকে নিয়ে তো হাজারো প্রশ্ন মানুষের আজ। এই যে জনাব সালাউদ্দিন সাহেব, উনি মন্ত্রীরা বা উপদেশ সবাই ওয়ান কাইন্ড অফ প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তারা বিভিন্ন সময় প্রধানমন্ত্রী বা সরকারকে পরামর্শ দেয়। তো একজনে বলেছে যে সালাউদ্দিন সাহেব যদি জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমানের উপদেষ্টা থাকতেন, তাহলে উনি কানে কানে গিয়ে বলতেন যে সংবিধানে এইভাবে স্বাধীনতা ঘোষণা দেওয়ার সুযোগ নাই। আপনি একজন মেজর, আপনি কি করে এটার ঘোষণা দেন? সংবিধান তো সে পারমিট করে না। এই ঘোষণা দিতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তিনি দিলে দিবে, না দিলে দেশের স্বাধীনতা দরকার নাই। উনি হলে এই টাইপের সংবিধান বিশেষজ্ঞ একজন মানুষ, যিনি 71-এ বা 75-এ যেমন সংবিধানের বাইরে এসে এদেশের জনগণ কারফিউ লাগে নাই। এই যে শেখ মুজিবুর রহমানের হত্যার পরে যখন এদেশের মানুষ এর ভিতরে কোনো বিদ্রোহ করে নাই, এবং সেখানে জিয়াউর রহমানকে যেভাবে বিনা ভোটে জনগণের নিয়ে ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু এখন এই উনি যেভাবে সংবিধান ব্যাখ্যা করেন এবং প্রধানমন্ত্রীকেও বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন, তাতে তো এই প্রধানমন্ত্রী ওদের ভবিষ্যতে কতটুকু তার জনপ্রিয় ধরে রাখতে পারবে সেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে। ইভেন কি এই সরকারও, আপনি দেখেন বর্তমানে প্রধানমন্ত্রী বা সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সারা বিশ্বে যেটা হচ্ছে, অনেক উন্নয়নশীল দেশ, ধনী দেশ পর্যন্ত বর্তমানে তার অত্যন্ত চিন্তিত, পেরেশানিত যে আগামী দিনে বিশ্বে কি হতে যাচ্ছে। ধনী দেশই সেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আর এই বাংলাদেশ সহ যেসব দেশ সম্পূর্ণ আমদানি নির্ভর একটি দেশ, সেই সব দেশের আগামী 2 মাস পরে দেশের অর্থনীতি কোথায় যাচ্ছে। আজকে তো আমি মনে করছিলাম টপিক এটা দেন কিনা, যে ট্রাম্প যে হুমকি দিয়েছে যে আজকে রাতের ভিতরে সে ইরানকে ধ্বংস করবে। ইরানকে ধ্বংস করতে হলে তো এই যে ধরনের অস্ত্র ব্যবহার ইতিমধ্যে করেছে গত 1.5 মাসে, এই ধরনের অস্ত্র দিয়ে এক রাতে ইরানকে ধ্বংস করা যায় না। তাহলে কি তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন? কারণ এই ধরনের বোমা ছাড়া, যেমনটা জাপানের হিরোশিমা নাগাসাকিতে করা হয়েছিল, একদিনই যুদ্ধ শেষ করে দেওয়া হয়েছিল, এরকম পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপন্স ছাড়া একদিনে ধ্বংস করা যায় না একটা রাষ্ট্রকে, এত বড় 16 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রকে। তাহলে এগুলো নিয়ে সারা বিশ্ব আজকে চিন্তিত। তেলের ক্রাইসিস, মন্ত্রীদের উদ্ভট কথাবার্তার পরেও বাস্তবতা তারা কেউ বিশ্বাস করছে না। আগেকার সরকারের মন্ত্রীদের মতো এই ধরনের মিথ্যাচার করে যাচ্ছেন একটা পর একটা। যে
তেলের কোনো সংকট নাই, অথচ পাম্পে গেলে তেল পাওয়া যায় না। সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেউ হতাশ হয়ে ফিরে, কেউ আংশিক নিয়ে ফিরে। এই যখন অবস্থা, সেখানে একটা দেশের প্রধানমন্ত্রীর অনেক চ্যালেঞ্জ রয়েছে। আগামী দিনের বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে, রাষ্ট্র পরিচালনা করা সরকারের জন্য যেখানে কঠিন হয়ে দাঁড়াবে, এবং যেখানে প্রধানমন্ত্রী সেই বিষয়ে অনেক এখানে চিন্তা, সেখানে সংসদে তাকে 72 না 71-এর সংবিধান হবে, এই নিয়ে চলছে বিশ্লেষণ, এবং তাকে এই নিয়ে দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, অর্থনীতি নিয়ে, সারা বিশ্ব নিয়ে কথা বলতে না দিয়ে শুধুমাত্র তার প্রক্সি হিসেবে সালাউদ্দিন সাহেব শুধুমাত্র সংবিধানের মধ্যে পুরা পার্লামেন্টটাকে পেঁচিয়ে রেখেছে অনেকটা 300 সংসদ সদস্যদেরকে। এই জুলাই সনদ, গণভোট, সংবিধান এর গুলোর পাশাপাশি আগামীতে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বিশেষ করে এই বৈশ্বিক এই যুদ্ধের এটা কিভাবে এটা ফেস করবে, সে ধরনের আলোচনা হবে সংসদে। তা না করে এই সংসদ, অলিখিত সংসদ নেতা সব সময়ের জন্য উনি নিয়ে যাচ্ছে অন্যদিকে। এই জন্য আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে নিশ্চয়ই অবগত এবং চিন্তা করবেন এবং এ ব্যাপারে আশু পদক্ষেপ নেবেন, এবং ওনার কথা উনি বলবেন। জনগণ ওনার মুখের কথা শুনতে চায়। ওনার মুখের কথা যদি ভুলও হয়ে যায়, জনগণ প্রয়োজনে ক্ষমা করবে, তবু উনি কথা বলুক, ওনার কথায় জনগণ আশ্বস্ত হবে। আর কারো কথায় বিএনপির নবডি পার্সন কেউ নেই তারেক রহমান ছাড়া, যার কথায় দেশের মানুষ ন্যূনতম আস্থা রাখতে পারে। ধন্যবাদ মনির ভাই।